ইংলিশের যে বিষয়টাতে আমাদের প্রত্যেকের ভয় থেকে যায়, যে বিষয়টা আমরা জটিল বলে ভাবি, সেটা কি না রাইটিং। গ্রামার পোর্শনে অত মাথা ঘামাই না, যে পরিমাণ মাথাটা ঘামাই আমরা রাইটিং এ, সেটাতে। এই রাইটিং আমরা জটিল বলে গণ্য করি, কিন্তু বাস্তবে রাইটিং অতটাও জটিল নয়। আমরা কেন লিখতে পারি না জানো? কেন লিখতে পারি না? আমাদের কাছে কিছু ল্যাক্স আছে। ল্যাক্স মানে ঘাটতি। সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে শব্দ। যেটা বাংলায় ভাবি, সেই শব্দটা আমরা ইংলিশে লিখতে পারি না, বা সেটা আমাদের জানা নাই। আর কি? টেন্স। এই টেন্সে গাফিলতি আছে। টেন্সে আমরা একটু কাঁচা, এখনো পরিপক্ক হয়ে উঠিনি। টেন্সে প্রবলেম হয়, আর ওই শব্দগুলো জানি না বলে আমাদের বাক্যগুলো লিখতে প্রবলেম হয়। এই জন্য ইংলিশের রাইটিং পোর্শনটাকে আমরা বেশি জটিল বলে ভাবি। আজকে দেখবো একটু সহজ সরল ভাবে সাধারণ কিছু শব্দ দিয়ে চিঠি লেখা যায় কিভাবে। চিঠির কোশ্চেনটা দেওয়া আছে কি না, সাপোজ ইওর কাজিন হ্যাজ নেভার বিন টু ইওর ভিলেজ। কাজিন শব্দের অর্থ জানি তো? কাজিন মানে কি? কাজিন হলো তুতো বোন বা ভাই। তুতো ভাই বোন, ভাই অথবা বোন। তুতো বলতে মাসতুতো, পিসতুতো, এই যে তুতো ভাই বোন আছে, এদেরকে বলা হয় কাজিন। তা সাপোজ মনে করো ইওর কাজিন হ্যাজ নেভার বিন টু ইওর ভিলেজ। কোনদিন তোমার গ্রামে আসেনি। রাইট এ লেটার টু হিম অর হার। সেই তোমার সেই তুতো ভাই বা বোনকে তুমি একটা চিঠি লেখো, ডেসক্রাইবিং। ডেসক্রাইবিং কথার অর্থটা কি? কথাটা কিন্তু ডেসক্রাইবিং নয়, মূল কথাটা ডেসক্রাইব, DESCRIBE। এই ডেসক্রাইব এর সঙ্গে আইএনজি যোগ হয়েছে। শব্দে আমরা জানি যে ভাওয়েল, সরি ভাওয়েল নয়, ভার্ব। এই ভার্বের সঙ্গে যদি আমরা আইএনজি যোগ করে দিই, শব্দটা কিন্তু পার্টিসিপেল হয়ে যায়। আর ভাওয়েলের যে বিষয়টা বলছিল, অর্থাৎ কি DESCRIBE, এর সঙ্গে যখন আমি আইএনজি যোগ করতে যাব, এখানে আমাকে ইটা বাদ দিতে হয়, কারণ ইটা একটা ভাওয়েল, এ পাশে আইটা আর একটা ভাওয়েল। এই দুটো ভাওয়েল অর্থাৎ ই আর আই এতে যোগ করলে পরে দীর্ঘ ই উচ্চারণটা হয়। তাই দীর্ঘ ইটা আটকানোর জন্য একটা ই বাদ দিতে হয়। তাহলে যেটা যোগ হচ্ছে সেটা কিন্তু বাদ হয় না, যেটার সঙ্গে যোগ করছি সেই ইটা বাদ চলে যায়। তাহলে মনে রাখবো এটা, যে কোনো ভার্ব এর শেষে যদি ই থাকে, তার সঙ্গে যদি আমরা আইএনজি যোগ করতে যাই, তখন কিন্তু ইটা বাদ দিতে হবে। তাই এখানে কি রয়েছে শব্দটা ডেসক্রাইবিং। ডেসক্রাইবিং এর বাংলা কি? বর্ণনা। বর্ণনা। তাহলে বর্ণনা করে ইওর ভিলেজ, তোমার গ্রাম, অ্যান্ড ইনভাইট হিম, তাকে আমন্ত্রণ জানাও, তোমার সেই তুতো ভাই বা বোনকে আমন্ত্রণ জানাও, টু ভিজিট ইওর ভিলেজ, তোমার গ্রামে ঘুরতে আসার জন্য। বুঝেছে? তোমার গ্রামে ঘুরতে আসার জন্য তোমার সেই তুতো ভাই বা বোনকে তুমি আমন্ত্রণ জানাও। এই হলো চিঠির যে মূল কোশ্চেনটা। চিঠি লেখার জন্য আমাদেরকে কিছু রুলস ফলো করতে হয়। প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছি ডান সাইডে, বন্ধুকে চিঠি। চিঠি দুটো ভাগ আছে, অফিসিয়াল লেটার হয় আর ফ্রেন্ডলি লেটার হয়। এখানে আমরা যে চিঠিটা লিখবো সেটা কি? অফিসিয়াল নয়, এটা হচ্ছে ফ্রেন্ডলি। তাই ফ্রেন্ডলি লেটারের প্রথম যে বৈশিষ্ট্য, সেই রুলস কি না, ডান ধারের যে বক্সটা দেখতে পাচ্ছি, এখানে নিজের ঠিকানা দেব। নিজের ঠিকানা, হয়েছে? ঠিকানা, বা ইংলিশে বলতে গেলে ওন অ্যাড্রেস। ওন অ্যাড্রেস, নিজের ঠিকানাটা এখানে দেব। ঠিকানা বলতে গ্রাম থেকে শুরু করে গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, আর শেষে দেব তারিখটা, ডেট যেটা, এই ডেটটা শেষে উল্লেখ করে দিতে হয়। তাহলে আজকে যদি ডেট দিই, ডেটটা আজকের 12 তারিখ, এখানে 12/8/2025, এভাবে। তাহলে ঠিকানাটা দেওয়ার পর শেষে অবশ্যই ডেটটা উল্লেখ করব। প্রথম রুলসটা গেল। তাহলে এটা হলো আমাদের প্রথম পার্ট। সেকেন্ড যে পার্টটা আছে, এটা অ্যাড্রেসিং। এখানে ডিয়ার ফ্রেন্ড লিখেছি আমি, এই ফ্রেন্ড এর জায়গাতে আমি যদি বন্ধুর নামটা লিখি তাহলে লিখতে পারি। অর্থাৎ ডিয়ার দি বন্ধুর নাম, রাম, শ্যাম, যদু, মধু, কিছু একটা নাম এখানে দেওয়া যায়।
আচ্ছা, এই যে ডিয়ার বানানটা খেয়াল রাখতে হয়, DEAR যেন হয়। ডিয়ার মানে কি প্রিয়। আর একটা শব্দ আছে DEER, ডিয়ার মানে কি হরিণ। তাহলে বন্ধু কিন্তু হরিণ নয়, না হরিণ বন্ধু নয়, কি কথাটা DEAR, ডিয়ার প্রিয় বন্ধু। এটা হলো অ্যাড্রেস, এটা হলো 2 নম্বর পোর্শন। এবার নামটা বা ফ্রেন্ড লেখার পর একটা কমা চিহ্ন ইউজ করব। তারপর যেটা লিখতে শুরু করব সেটা কিন্তু এই লাস্ট বর্ণটা ঠিক নিচের থেকে লেখাটা শুরু হবে। চিঠিটা যে লিখবো এর 3টা পার্ট আমরা ইউজ করব, মানে প্যারাগ্রাফ। 3টা প্যারাগ্রাফের মধ্য দিয়ে মূল চিঠিটা আমরা লিখবো। তাহলে প্রথম যে প্যারাগ্রাফটা এখানে ব্যবহার করেছি সেটা কি লিখেছি, যে আই এম ভেরি হ্যাপি। বন্ধুকে চিঠি লিখতে গেলে কি লিখতে শুরু করেছি প্রথমেই, যে আই এম ভেরি হ্যাপি দ্যাট আই গট ইউর লেটার ইয়েস্টারডে। কথাটা কি বেরোচ্ছে, যে আমি খুবই খুশি হয়েছি, আমি খুবই খুশি হয়েছি দ্যাট যে আই গট ইওর লেটার, আমি তোর চিঠিটা পেয়েছিলাম। বন্ধুকে বলছি যে আমি খুব খুশি হয়েছি, জানিস তোর চিঠিটা পেয়েছিলাম। এখানে টেন্সটা ব্যবহার করেছি গট, গেটের পাস্ট টেন্স, পেয়েছিলাম নিশ্চয়ই পাস্ট ব্যবহার করছি। তাহলে পেয়েছিলাম, কবে পেয়েছিলাম, ইয়েস্টারডে, গতকাল। তাহলে আমরা এক কথায় বলতে পারি সরল বাক্যে, যে গতকাল তোর চিঠিটা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম। ঠিক আছে, খুশি হয়েছি। তারপর সেকেন্ড সেন্টেন্স কি করেছি, টুডে আই এম গোয়িং টু রাইট ইউ। আচ্ছা, তোর চিঠি পেয়ে তো আমি খুশি হয়েছিলাম, তাহলে আজকে আমি তোকে লিখতে চলেছি আই এম গোয়িং টু, আই এম গোয়িং টু রাইট ইউ, আমি তোকে লিখতে চলেছি সামথিং, কিছু, কিছু, অ্যাবাউট কি সম্পর্কে, আওয়ার ভিলেজ, আমাদের গ্রাম। ছোট ছোট শব্দগুলোকে পর পর সাজাতে হয়। যেমন আমরা বাক্য যখন সাজাবো, প্রথমে সাবজেক্টটা দেওয়ার পর ভার্বটা যখন দিয়ে ফেলছি, তারপরে আগে দেব ডাইরেক্ট অবজেক্টকে, তারপরে দেব ইনডাইরেক্ট অবজেক্টকে। এই দুটি ভালো করে লিখতে পারলেই বাক্যটা লেখা কিন্তু খুবই সহজ। প্রথমে থাকবে ডাইরেক্ট অবজেক্ট, তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট। এটা তাহলে কি করেছি, আই এম গোয়িং টু রাইট ইউ, আমি তোকে লিখতে চলেছি কোনো কিছু বা কিছু, সামথিং কি সম্পর্কে, অ্যাবাউট সম্পর্কে বা নিয়ে, আওয়ার ভিলেজ আমাদের গ্রাম। তাহলে আমাদের গ্রাম সম্পর্কে আজকে আমি তোকে কিছু লিখতে চলেছি। প্রথম প্যারাগ্রাফ কমপ্লিট। এরপরে যাব দ্বিতীয় প্যারাগ্রাফ। দ্বিতীয় প্যারাগ্রাফ যখন শুরু করব তখন প্যারাগ্রাফ ভাঙার নিয়মটা এভাবে, একটু ছেড়ে পরে বাঁ দিকটা ছেড়ে পরে লিখতে হয়, তারপরে এ পাশ থেকে শুরু করার পর যখন পরের লাইনটাতে যাব তখন কিন্তু আবার সেই বাঁ দিকে চলে যেতে হয়। কি লিখেছি, আই এম শিওর, আই এম শিওর, শিওর কথার অর্থ কি, নিশ্চিত, আমি নিশ্চিত, ইউ উইল এনজয়, তুই উপভোগ করবি বা আনন্দ উপভোগ করবি, ভেরি মাচ, দারুণ, আমি নিশ্চিত তুই দারুণ উপভোগ করবি যদি, যদি কথাটা ইংলিশ কি, ইফ, কনজাংশন এটা, যদি তুই অর্থাৎ ইউ আসুস মানে কাম, যদি তুই আসুস আমাদের গ্রামে তাহলে তুই দারুণ উপভোগ করবি। তারপর বলছি কি, আওয়ার ভিলেজ মানে কি, আমাদের গ্রাম, ইজ হয় স্মল ছোট, আমাদের গ্রামটা ছোট, বাট কিন্তু, ভেরি চার্মিং খুবই মনোমুগ্ধকর। আমাদের গ্রামটা ছোট কিন্তু খুবই মনোমুগ্ধকর। কি লিখেছি, আওয়ার ভিলেজ ইজ স্মল, আমাদের গ্রাম খুবই ছোট, বাট কিন্তু, বাট ভেরি চার্মিং কিন্তু খুবই মনোমুগ্ধকর। সহজ বাক্য। তারপর বলছি কি, যে ইউ উইল হ্যাভ হেয়ার ফ্রেশ এয়ার, ইউ উইল হ্যাভ, হ্যাভ মানে কি পাওয়া, বলছে তুই এখানে পাবি, ইউ উইল হ্যাভ, ফিউচার ইনডিফিনাইট টেন্স ইউজ করেছি, তুই এখানে পাবি, কি পাবি না, ফ্রেশ এয়ার, শুদ্ধ তরতাজা বাতাস। গ্রামে গঞ্জের মধ্যে কি এই তরতাজা বাতাসটা দেখতে পাওয়া যায়, শহর এলাকায় পাওয়া যায় না। শহর এলাকার মধ্যে কলকারখানা ধোঁয়া, বিভিন্ন নর্দমার সেই গন্ধ, যাকে যাতে করে নাক ঢাকা দিয়ে চলতে হয়। তাহলে গ্রামে গঞ্জে কিন্তু সেগুলো পাওয়া যায় না, ফ্রেশ এয়ার পাওয়া যায়। তাই বন্ধুকে বলছি কি, যে ইউ উইল হ্যাভ হেয়ার ফ্রেশ এয়ার, তুই এখানে তরতাজা বা শুদ্ধ পরিষ্কার বাতাস পাবি। ইউ উইল গেট হেয়ার, তুই এখানে পাবি কি, বিউটিফুল ন্যাচারাল সিনারি, সুন্দর প্রাকৃতিক দৃশ্য। বিউটিফুল সুন্দর, ন্যাচারাল প্রাকৃতিক, সিনারি হচ্ছে দৃশ্য। খুবই সহজ। তাহলে তুই এখানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাবি। আবার কি বলছি, দেয়ার ইজ এ রিভার ক্লোজ টু আওয়ার ভিলেজ, দেয়ার
ইন্ট্রোডাক্টরি দেয়ার, অনির্দিষ্ট জায়গা বোঝাতে দেয়ারটাকে ইউজ করতে হয়। তাহলে দেয়ার ইজ এ রিভার, এটা নদী আছে, বোঝা গেল? দেয়ার ইজ এ রিভার, এটা নদী আছে, ক্লোজ টু আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের ঠিক কাছেই। ক্লোজ মানে বন্ধ নয়, ক্লোজ মানে হচ্ছে কাছে, লাগোয়া বলা হয় না, গ্রামের লাগোয়া, গ্রাম সংলগ্ন। তাই বলছে আমাদের গ্রামের ঠিক কাছেই একটা নদী আছে। নেমড, নামটা কি? আমাদের গ্রামের পাশে যে নদীটা বইছে তার নামটা কি? শিলাবতী, SHILABATI, শিলাবতী। তারপর কি বলেছি? দা রিভার ইজ ফ্লোয়িং উইথ ইটস ওন সুইট উইল, এই নদীটা অর্থাৎ শিলাবতী নদীটা তার নিজস্ব মিষ্টি ইচ্ছায় বয়ে চলেছে। নদী কি কারো কথা শোনে? নদী কারো কথা শোনে কি? না। নদী আমি যদি আটকানোর চেষ্টা করি ঠিক পাশ দিয়ে জল প্রবাহিত হয়ে চলে যায়। তাই কি বলেছি যে দা রিভার ইজ ফ্লোয়িং, নদীটা প্রবাহিত হচ্ছে, উইথ ইটস ওন সুইট উইল, উইল মানে কি? মোডাল ভার্ব নয়, এই উইল মানে হচ্ছে ইচ্ছা। নদী তার মিষ্টি ইচ্ছা এখানে প্রবাহিত হয়েছে। একটা গান আছে জানি তো, ওগো নদী আপন বেগে পাগল পারা, ঠিক তেমনি নদী এখানে মিষ্টি ইচ্ছায় বয়ে চলেছে। ইট অ্যাডস, এটা আনে, এটা বলতে ওই নদীটা, এটা আনে টু দা বিউটি, সৌন্দর্য। এই নদীটা কি আনে? সৌন্দর্য আনে, অফ দা ভিলেজ, গ্রামের। এই গ্রামের সৌন্দর্যটা কে আনছে? এই নদী। কারণ কি? গ্রামের দুই পাশে মানে নদীর দুই পাড়ে আমরা কি দেখতে পাই? কাশফুল। আর শরতের মরশুম যখন আসে দুপাশ ছাপিয়ে সেই সাদা সাদা পুঞ্জীভূত কাশফুল আমরা দেখতে পাই। এটা তাই বলছে নদীটা কি করে? গ্রামের সৌন্দর্য আনে। আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে ইউ উইল বি চার্মড উইথ দ্য কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার অফ আওয়ার ভিলেজ, যে ইউ উইল বি চার্মড, তুই মন্ত্রমুগ্ধ হয়ে যাবি, তুই মন্ত্রমুগ্ধ হয়ে যাবি উইথ দ্য কাম অ্যান্ড কোয়াইট, শান্ত এবং নিস্তব্ধ, অ্যাটমসফিয়ার মানে পরিবেশ, অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। তাহলে আমাদের গ্রামের শান্ত পরিবেশে তুই স্তব্ধ হয়ে যাবি বা মুগ্ধ হয়ে যাবি। দ্বিতীয় প্যারাগ্রাফ শেষ। 3 নম্বর প্যারাগ্রাফ যেখানে শেষ করব চিঠিটা কি লিখেছি? আই ওয়ান্স এগেন আস্ক ইউ, আমি তোকে আরো একবার বলছি, আমি তোকে আরো একবার বলছি, টু কাম অ্যান্ড স্টে উইথ আস, আমাদের গ্রামে আসতে এবং আমাদের সঙ্গে থাকতে, ফর এ ফিউ ডেজ, কিছুদিন, আমাদের সঙ্গে এসে কিছুদিন থাকতে আমি তোকে আবারও বলছি। নো মোর টুডে, আজ আর বিশেষ কিছু বলছি না, এন্ডিং হেয়ার উইথ মাচ লাভ, ভালোবাসা জানিয়ে এখানেই চিঠিটা শেষ করলাম। জটিল লাগলো না সহজ? খুবই সহজ, সহজ সরল ভাষা দিয়ে ইংলিশে চিঠিটা লেখা যায়। আচ্ছা, যদি আমরা জটিল ভাষা ব্যবহার করতে যাব কেন? জটিল ভাষা করলে যে বন্ধুকে লেগে সে বন্ধু হয়তো বুঝতে পারবে না। তাহলে চিঠিতে সবসময় সহজ সরল ভাষা প্রয়োগ করতে হয়। তারপরে কি শেষ যে কাজটা রয়ে যায়, এ পাশে ডান দিকে কি লিখতে হয়? ইয়োর্স লাভিংলি বা ইয়োর্স ফরএভার, চিরসখা বা বন্ধু। এই বন্ধু বলে নিচে নিজের নামটা লিখতে হয়, এখানে কোনো টাইটেল দেওয়া যায় না। বন্ধুত্বে কোনো টাইটেল বা শিরোনাম দেওয়ার প্রয়োজন হয় না, শুধুমাত্র নিজের নামটা। তারপর বাঁ দিকে চলে আসবো। এই বাঁ দিকে কি থাকে না, এই যে বক্সটা আঁকা আছে এখানে প্রথমত দেব বন্ধুর নামটা, বন্ধুর নামটা। তারপর বন্ধুর বাবার নাম কিভাবে লিখতে হয়? CO দিয়ে, C/O অর্থাৎ কেয়ার অফ, এখানে বন্ধুর বাবার নামটা দেওয়ার পরে যেমন ভাবে নিজের ঠিকানা দিয়েছিলাম, ভিলেজ থেকে, পোস্ট থেকে শুরু করে PS থেকে ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো দিয়েছিল, ঠিক তেমনি বন্ধুর ঠিকানা পর এখানে লিখে দিতে হয়। তবে যে পরে চিঠির যে বিষয়বস্তুটা এটা সম্পূর্ণ শেষ হয়। তাহলে এই হলো চিঠি লেখার সহজ সরল পদ্ধতি। এভাবেই কিন্তু চিঠিগুলোকে সম্পূর্ণ করা যাবে সহজ সরল ভাষা দিয়ে, কোন রকম জটিল ভাষা প্রয়োগ করার প্রয়োজন হবে না।